গুড ইভিনিং স্টুডেন্টস, ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চলো আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাস শুরুর আগে আমি একটা কথা বলে নিতে চাই। আমাদের এই ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সাধারণত ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত অঙ্ক বিষয়ের উপর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বাংলা মাধ্যমের সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী বিভিন্ন ক্লাস নেওয়া হয়। সাথে কিন্তু ইলেভেন্থের সিলেবাস আছে, যেমন WBJEE, জয়েন্ট এন্ট্রান্স মেন, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স, AIEEE ইত্যাদি সর্বভারতীয় পরীক্ষাগুলির ক্লাস কিন্তু এই চ্যানেলে করা হয়। তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওগুলো আমরা নিয়ে আসব। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে বিন্যাস, অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হয় পারমুটেশন। এটা ক্লাস 11-এর একটি টপিক। তোমরা অনেকেই এই টপিকটা সম্বন্ধে অনেকে আমাকে বলেছো যে এই টপিকটা নাকি খুব শক্ত লাগে, এটা নাকি বুঝতে পারো না, এবং এই চ্যাপ্টার থেকে নাকি অঙ্ক কমন না পড়লে করা যায় না। তো এই সমস্ত ধোঁয়াশা দূর করার জন্যই আজকে আমি ক্লাসটা নিয়ে এসেছি। কয়েকটা পার্টে তোমাদের বিন্যাসের চ্যাপ্টারটা কমপ্লিট করব। আজকে আমি শুরু করছি পার্ট 1 দিয়ে। তোমরা বিন্যাস কী জিনিস থিওরিটা বুঝতে পারবে এবং আশা করি এরপর তোমরা নিজেরাই অঙ্কগুলো সলভ করতে পারবে এবং তার কৌশলও আমি শেখাবো। এবং জয়েন্ট এবং AIEEE অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এক্সামগুলোর জন্য কী ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে সেটাও এই ভিডিওর কোনো একটি পার্টে থাকবে। তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো পার্ট মিস না হয়। চলো শুরু করি। দেখো, আমাদের গণিত বিষয়ে সজ্জার নির্বাচনের খুব দুটো বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কি কি? সজ্জা আর নির্বাচন। অর্থাৎ আমি দুটো উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো আমাকে বলা হলো 2, 3, 4 এই তিনটি অঙ্ক দ্বারা 2 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা তৈরি করা যাবে যেখানে অঙ্কগুলো একই হবে না, দুটি অঙ্ক সবসময় ভিন্ন হবে। অর্থাৎ 2, 3, 4 এই তিনটি অঙ্ক দ্বারা 2 অঙ্ক বিশিষ্ট এমন কতগুলি সংখ্যা তৈরি করা যাবে যাদের অঙ্কদ্বয় ভিন্ন। সেটা করতে গেলে আমি দুটো ঘর নিয়ে নিলাম, দুটো খোপ নিয়ে নিলাম। 2 অঙ্কের সংখ্যার দুটো স্থান থাকে, একটা একক একটা দশক, এটা আমরা জানি। এখন এই তিনটে সংখ্যাকে আমরা দেখব এই ঘরগুলোতে বসিয়ে বসিয়ে আমরা কটা সংখ্যা পাই। যেমন প্রথমে আমরা যদি এককের ঘরে 2 দিয়ে স্টার্ট করি, দশকের ঘরে আর দুটো সংখ্যাই পড়ে থাকে 3 আর 4। 2 কিন্তু দশকের ঘরে বসবে না, কারণ অঙ্কদ্বয়ে বলা আছে ভিন্ন হতে হবে। 2 বসে গেলে 2, 2 একই অঙ্ক হয়ে যাচ্ছে। তাই ভিন্ন অঙ্ক হতে গেলে হয় দশকের ঘরে 3 বসবে, সেক্ষেত্রে সংখ্যাটা হয়ে যাবে 32, অথবা 4 বসবে, সেক্ষেত্রে সংখ্যাটা হয়ে যাবে 42। এইভাবে আবার আমরা এককের ঘরে যদি 3 বসাই আর দশকের ঘরে 4 বসাই, সংখ্যাটি পাবো 43, আর দশকের ঘরে 2 বসাই, সংখ্যাটি পাবো 23। দশকের ঘরে একই কারণে 3 বসবে না, তাহলে অঙ্কদ্বয় সমান হয়ে যাবে। আবার এককের ঘরে যদি আমি 4 বসাই, দশকের ঘরে 2 যেমন ছিল 2 থাক, তাহলে 2, 4, আর দশকের ঘরে আমি যদি 3 বসাই, 3, 4। আর কোনো কি সংখ্যা পাওয়া যাবে 2 অঙ্ক বিশিষ্ট যাদের অঙ্কদ্বয় ভিন্ন? পাওয়া যাবে না। মোট এখানে আমরা 6টি সংখ্যা পেয়েছি। এই 6টি সংখ্যার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব যে দেখো, 2 অঙ্কের সংখ্যার দুটো স্থান অর্থাৎ দুটো খোপ, একক আর দশক, আর অঙ্ক ছিল আমার মোট 3টে। এই 3টে অঙ্ক থেকে আমি দুটো দুটো করে অঙ্ক কত প্রকারে বেছে নিতে পেরেছি? 6টা প্রকারে। সেই 6টাই সংখ্যা পেয়েছি। অর্থাৎ 3টে অঙ্ক থেকে দুটো দুটো করে অঙ্ক আমি যত প্রকারে বেছে নিতে পারি সেটাই এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যা। অথবা এইভাবে ভাবা যেতে পারে, এই 3টে অঙ্ককে এই দুটো ঘরে, এই দুটো খোপে যত প্রকারে আমি বসাতে পেরেছি ততগুলোই হচ্ছে আমার 2 অঙ্ক বিশিষ্ট তৈরি সংখ্যার সংখ্যা। তাহলে এখানে মোট 6টা সংখ্যা পাওয়া গেল। এবার আমরা আরেকটা উদাহরণ আসছি। এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণে আসছি। 2 নম্বর উদাহরণে যদি বলা হয় যে ধরো ABC, 3টে ছেলে আছে, ABC এদের নাম। তোমাকে বলা হলো যে এদের মধ্যে থেকে দুজন করে নিয়ে কতগুলো দল তৈরি করা যাবে। তো যদি আমি প্রথমে A আর B কে নিয়ে একটা দল তৈরি করি, A আর B একটা দলে রইল, তাহলে কি সম্ভব যে আর একটা দল আলাদা পাওয়া যাবে যেখানে B আর A থাকবে? হবে না, কারণ A আর B যে দলটা, B আর A সে একই দলকে বোঝাবে। এই দুটো দল সমান। তাই আমাদেরকে হয় এটা নিতে হবে অথবা এটা নিতে হবে। আমি ধরলাম এটা নিলাম, তাহলে এটা কেটে দিলাম। ঠিক একইভাবে BC নিলে আর C, B নেওয়া যাবে না, এটা কেটে দেবো। একইভাবে AC নিলে CA নেওয়া যাবে না, এটা কেটে দেবো। তাহলে দল হিসাবে আমরা পাচ্ছি এখানে 3টি দল।
অর্থাৎ তিনটে ছেলেকে আমরা যদি দুটো দুটো করে বেছে নিতে চাই, দুটো দুটো করে বেছে নিয়ে দল গঠন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 3টি দল। দেখো এখানে ছিল কি না, 3টে অঙ্ককে দুটো স্থানে কত প্রকারে সাজানো যাবে, এইটাই হচ্ছে কিন্তু সজ্জা, অর্থাৎ সাজানোর কথা আসছে সজ্জা, বা এটাই আমাদের প্রকৃতপক্ষে বিন্যাস। তাহলে এটা কি, এটাই হলো আমাদের প্রকৃতপক্ষে নির্বাচন বা সমবায়। দেখো সমবায়টা আমি এখানে এই কারণেই বলে রাখছি, কারণ বিন্যাস আর সমবায়ের মধ্যে মূল পার্থক্যটা আমরা প্রথমেই বুঝে নেব, তারপরে আমরা মূল বিন্যাসের চ্যাপ্টারে ঢুকবো, শুধু বিন্যাসটাই আজকে পড়ব, সমবায়টা শুধু পার্থক্য বোঝানোর জন্য আমি বলছি। তাহলে কি বুঝলাম এখানে, যে সজ্জা বা বিন্যাস হলো কি, সজ্জা বা বিন্যাস হলো যে কতকগুলি প্রদত্ত বস্তুর মধ্যে থেকে কয়েকটা বা সবগুলোই একত্রে নিয়ে যদি সাজানো হয়, যত ভিন্ন প্রকারে সাজানো যায়, এখানে কত প্রকারে সাজানো গেছে, 6 প্রকারে, এই প্রত্যেকটা প্রকারকে বলা হবে এক একটা বিন্যাস। আর যদি ঠিক বলা হয় যে কতকগুলি বস্তু প্রদত্ত বস্তু থেকে কয়েকটি বা সবকটি নিয়ে কতগুলি দল গঠন করা যায়, যেমন এখানে কটা করা গেছে, 3জন ছেলের মধ্যে থেকে দুজন দুজন করে নিয়ে 3টে দল তৈরি করা গেছে, তাহলে এইটা হবে সমবায় বা নির্বাচন। তাহলে দল গঠন করার ক্ষেত্রে সমবায়, আর সাজানো অথবা সজ্জার ক্ষেত্রে হয়ে যাচ্ছে বিন্যাস। অর্থাৎ এই ক্ষেত্রে আমার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এই ক্ষেত্রে আমার কিন্তু হচ্ছে সিলেকশন। ইংরেজি টার্মগুলো কেন বলছি, আমি একদিন আমার একটি ক্লাস থাকবে যেদিন আমি জয়েন্ট সম্পর্কিত তোমাদের আলোচনা করব, জয়েন্টের প্রিপারেশন কিভাবে শুরু করতে হয়, কোন কোন বই পড়তে হবে, বেঙ্গলি মিডিয়ামের কি বই আছে, ইংলিশ মিডিয়ামের কি বই আছে ইত্যাদি নিয়ে আমি ডিটেলস একদিন একটা ক্লাস করব। সেই দিন আমি এর গুরুত্বটা বলবো যে আমরা কেন বাংলা মিডিয়ামে পড়তে পড়তে বাংলা বইয়ের সাথে সাথে ইংলিশ টার্মগুলো শিখব, সেই দিন তার গুরুত্ব বলবো, আজকে শুধু শিখে নাও। তো সিলেকশনের কেস যখন আসবে, অর্থাৎ নির্বাচনের যখন কেস আসবে, তখন সেটা সমবায়, আর যখন অ্যারেঞ্জমেন্টের কেস আসবে, সজ্জার কেস আসবে, তখন সেটা বিন্যাস। আচ্ছা এখানে দেখে তোমাদের কি মনে হচ্ছে, বিন্যাস আর সমবায়ের মধ্যে মূল পার্থক্য কিছু দেখে বুঝতে পারছো? এই বোর্ডে যা লেখা আছে তার মধ্যে দেখো, বিন্যাসের মধ্যে 3, 2 অর্থাৎ 32 একটা সংখ্যা, 2, 3, 23 একটা সংখ্যা, এখানে 3টা ক্রমটা পরিবর্তন করে 2-এর জায়গায় গেছে, 2টা 3-এর জায়গায় এসছে, দিয়ে 23 হয়েছে, তাতে করে কিন্তু সংখ্যা দুটো আলাদা হয়ে গেছে। কিন্তু সমবায়ের ক্ষেত্রে আমরা দেখো এ আর বি যখন ক্রমটা পরিবর্তন করছে, অর্থাৎ এ বি এর জায়গায় বি এর জায়গায় হয়ে বি এ হচ্ছে, তারা কিন্তু একই হচ্ছে, আলাদা কিন্তু হচ্ছে না। অর্থাৎ আমার বলার বিষয় হচ্ছে এটাই, যে বিন্যাসের ক্ষেত্রে বিন্যাস হচ্ছে ক্রম নিরপেক্ষ নয়, অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে কিন্তু ক্রমটা কাজ করবে। কোন ক্রম, অর্থাৎ ক্রমের ইংরেজি হচ্ছে অর্ডার, অর্ডারটা কাজ করবে। কোন ক্রমে আছে 3, 2, প্রথমে 3 শেষে 2, উল্টে গেল 2, 3 আলাদা হয়ে গেল। এখানে কি আছে এ বি, উল্টে গেল বি এ, আলাদা হলো না। অর্থাৎ এটা কিন্তু সমবায় কিন্তু ক্রম নিরপেক্ষ। এইটা হচ্ছে মেন ডিফারেন্স, যেটা আমরা এইটুকু যতটুকু পড়লাম তার মধ্যে থেকে জানতে পারছি, যে বিন্যাস ক্রমনিরপেক্ষ নয়, কিন্তু সমবায় হলো ক্রমনিরপেক্ষ। আচ্ছা এরপরে আমরা চলে যাব যে বিন্যাসের মূল নীতি। বিন্যাসের মূল নীতি কি বলছে না, কোনো একটি কাজ যদি এম প্রকারে সম্পন্ন করা যায়, কোনো একটি কাজ যদি এম প্রকারে সম্পন্ন করা যায়, তবে কাজটি এম প্রকারের কোনো এক প্রকারে সম্পন্ন করার পর দ্বিতীয় আরেকটি কাজ যদি এন প্রকারে সম্পন্ন করা যায়, তবে দুটি কাজ সম্মিলিতভাবে এম ইন্টু এন প্রকারে সম্পন্ন করা যাবে। অর্থাৎ যে কোনো একটা কাজ আমি ধরলাম এমটা উপায়ে বা এমটা প্রকারে সম্পন্ন করা যায়, সেই এমটা উপায়ে যে কোনো একটা উপায়ে সম্পন্ন করলাম, করার পরে দ্বিতীয় আরেকটি কাজ সেটা যদি এনটা উপায়ে অর্থাৎ এন সংখ্যক প্রকারের সম্পন্ন করা সম্ভব, তাহলে আমরা বলতে পারি যে দুটি কাজ সম্মিলিতভাবে কিন্তু এম ইন্টু এন প্রকারে সম্পন্ন করা যাবে। কীরকম একটা উদাহরণ দিই, যেমন ধরি আমি ঢাকুরিয়া থেকে ধর্মতলা যাব, এটা ধরছি আমি ঢাকুরিয়া,
এইটা হলো ঢাকুরিয়া, এইটা হলো ধর্মতলা। এই ঢাকুরিয়া থেকে ধর্মতলা যাওয়ার আমি মনে করলাম 6টা রুট আছে, 6টা বিভিন্ন রুটে আমি ঢাকুরিয়া থেকে ধর্মতলা যেতে পারি, আবার একইভাবে সেই রুটে ফিরেও আসতে পারবো। আমি সাপোজ এরকম 6টা রুট টানলাম, যে 6টা রুটে আমি ঢাকুরিয়া থেকে ধর্মতলা যেতে পারি, ধর্মতলা থেকে ঢাকুরিয়া আসতে পারি। এবার তোমায় বলা হলো যে তুমি ঢাকুরিয়া থেকে ধর্মতলা এমনভাবে যাও যাতে করে ফেরার সময় সেই রুটটা না এসে অন্য একটা রুটে এসো। অর্থাৎ যাওয়ার সময় তোমার হাতে অপশান থাকছে 6টা রুট, 6টা রুটের যে কোনো একটা রুট তুমি বেছে নিলে, 6টার মধ্যে যে কোনো একটা রুট তুমি বেছে নিলে। অর্থাৎ যাওয়ার সময় যে কাজটা, প্রথম কাজ হচ্ছে এখানে যাওয়া। এখানে যেমন কোনো একটি প্রথম কাজ ছিল এম প্রকারে সম্পন্ন করা যায়, এখানে তোমার প্রথম কাজ হচ্ছে যাওয়া, যেটা 6 প্রকারে সম্পন্ন করা যায়, অর্থাৎ m = 6। এবার যখন ফিরে আসবে তখন তোমার একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে ফেরার সময় তুমি যে রুটে এসেছিলে সেই রুটটাকে বাদ দিয়ে অন্য কোনো রুটে যেতে হবে। তাহলে এখন তোমার হাতে আর কটা রুট পড়ে আছে? 5টা রুট পড়ে আছে। তাহলে ফেরার সময় যে কাজটা, দ্বিতীয় কাজ এখানে, সেটা হচ্ছে ফেরা। এই ফেরা কাজটা তুমি 5 প্রকারে করতে পারো। তাহলে n সমান হয়ে যাচ্ছে 5। তাহলে তোমার ঢাকুরিয়া থেকে ধর্মতলা গিয়ে আবার ঢাকুরিয়া ফিরে আসা, এই কাজটা মোট কত প্রকারে সম্পন্ন হতে পারে? বিন্যাসের মূলনীতি অনুযায়ী m × n, অর্থাৎ 6 × 5 সমান 30 প্রকারে আমরা যেতে পারি। কি করতে পারি? ঠাকুরিয়া থেকে ধর্মতলা গিয়ে আবার ফিরে আসতে পারি। কত প্রকারে? 30 প্রকারে। এই হচ্ছে বিন্যাসের মূলনীতি। এইভাবে যদি আমার দ্বিতীয় কাজের পরে আরও একটা কাজ চলে আসতো, তৃতীয় একটি কাজ ধরলাম আমি, দেখো তৃতীয় একটি কাজ আবার তৃতীয় একটি যদি পি প্রকারে সম্পন্ন করা যায় তবে কাজ তিনটি মোট m × n × p প্রকারে সম্পন্ন হবে। তার মানে এইভাবে আমরা পরপর যতগুলোই কাজ হোক না কেন, প্রত্যেকটা কাজ যদি কত প্রকারে সম্পন্ন হচ্ছে আমরা দেখে নিই। যেমন প্রথম কাজটা m প্রকারের যে কোনো এক প্রকারে হলো, দ্বিতীয় কাজটা n প্রকারের যে কোনো এক প্রকারে হলো, তৃতীয় কাজটাও যদি p প্রকারে সম্পন্ন করা যায় তাহলে তিনটে কাজ m × n × p। এইভাবে যদি আমরা কোনো 10টা 20টা 50টা 1 লাখ টাকা পর্যন্ত কাজ এইভাবে পরপর আসে, আমাদের কিন্তু পরপর এইভাবে গুণ হয়েই যাবে। m × n × p .. যতগুলো কাজ থাকবে ততগুলো কাজ পর্যন্ত কিন্তু এখানে গুণ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বিন্যাসের মূলনীতি। ঠিক আছে, এরপর আমরা চলে আসব, দেখো n সংখ্যক প্রদত্ত বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা, যেখানে r এর মান হচ্ছে n এর থেকে ছোট অথবা সমান। কি বলতে চাইছে? ধরো n সংখ্যক প্রদত্ত বস্তু তোমায় দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে r সংখ্যক বস্তু, যেখানে rটা সর্বোচ্চ n পর্যন্ত হতে পারে, n এর থেকে ছোটও হতে পারে, r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, কোনো বস্তুগুলো কিন্তু একই নয়, প্রত্যেকটাই আলাদা, এই রকম বস্তু একযোগে নিলে বিন্যাসের সংখ্যাটা কত হবে? ঠিক প্রথমের উদাহরণটা মনে করো, আমরা প্রথমে যে উদাহরণটা দেখেছিলাম যে 3টি অঙ্ক দ্বারা গঠিত 2 অঙ্কের সংখ্যা কতগুলি পাওয়া যাবে, যেখানে সংখ্যার অঙ্ক দুটো সবসময় ভিন্ন হবে। সেখানে আমরা দেখেছিলাম যে 3টি অঙ্ককে আমরা 2 অঙ্কের সংখ্যার যেহেতু দুটো স্থান, সেই দুটো স্থানে বা দুটো খাপে বা দুটো খোপে যত প্রকারে আমরা বসাতে পেরেছি ততগুলোই কিন্তু আমরা 2 অঙ্কের সংখ্যা পেয়েছি। ওখানেও কিন্তু সংখ্যার অঙ্কদ্বয় ভিন্ন ছিল, এখানেও প্রত্যেকটা বস্তু কিন্তু ভিন্ন ভিন্ন লেখা আছে। তাহলে 1 নম্বর উদাহরণের মতোই আমরা এগোবো।
অর্থাৎ n সংখ্যক বস্তুর মধ্যে থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা সমান হবে n সংখ্যক বস্তুকে এই r সংখ্যক বিভিন্ন খোপে কত প্রকারে আমরা বসাতে পারবো সেই সংখ্যার সঙ্গে সমান। অর্থাৎ আমি একটা লাইন যদি লিখে নিই যে এইটা সমান n সংখ্যক বস্তুকে কত প্রকারে r সংখ্যক ঘরে বসাতে পারবো তার সংখ্যা। হাতের লেখা বুঝতে যদি অসুবিধে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরও ধীরে সুস্থে এবং বড় করে লেখার চেষ্টা করব। আশা করি হাতের লেখা তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে n সংখ্যক প্রদত্ত বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা সমান হয়ে যাচ্ছে n সংখ্যক বস্তুকে কত প্রকারে r সংখ্যক ঘরে বসাতে পারবো তার সংখ্যাটা। কোত্থেকে পেলাম এটা? আমরা 1 নম্বর উদাহরণ, বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়েছি যে 3টে অঙ্ক ছিল, সেখানে 2 অঙ্কের সংখ্যা গঠন করার জন্য 2টো স্থান পেয়েছিলাম। সেই 2টো স্থানে আমরা 3টে অঙ্ককে যত প্রকারে বসাতে পেরেছি সেই সংখ্যাটাই ছিল আমাদের বিন্যাসের সংখ্যা। এক্ষেত্রেও ঠিক একইভাবে n সংখ্যক বস্তুকে r সংখ্যক বিভিন্ন ঘরে যত প্রকারে বসাতে পারবো সেটাই হবে বিন্যাসের সংখ্যা। তাহলে r প্রকার বস্তুর জন্য আমি ঘরগুলো কেটে নিই, 1টা 2টো 3টে 4টে এইভাবে ধরলাম, ডট 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 করে। 8 নম্বর ঘর হচ্ছে এইটা আরেথ, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এইভাবে চলতে চলতে শেষকালে গিয়ে 8 নম্বর ঘর হচ্ছে আর, নট 8, হ্যাঁ 8 নম্বর ঘরটা হচ্ছে এইটা। এবার প্রথম এই ঘরটায় আমায় বসাতে হবে। আমার হাতে কতগুলো বস্তু আছে? n সংখ্যক প্রদত্ত বস্তু। তাহলে n সংখ্যক বস্তুর মধ্যে থেকে যে কোনো একটা বস্তুকে আমরা এই ঘরে কত প্রকারে বসাতে পারবো? n প্রকারেই বসাতে পারবো। যদি আমার কাছে 5টা বস্তু থাকতো আমি 5টার মধ্যে যে কোনো একটাকে 5 প্রকারেই বসাতে পারতাম, হয় প্রথমটা, নয় দ্বিতীয়টা, নয় তৃতীয়টা, নয় পঞ্চমটা, এইভাবে। ঠিক এখানে n সংখ্যক বস্তুকে আমরা যে কোনো একটা n সংখ্যক বস্তুর মধ্যে থেকে যে কোনো একটাকে আমরা n প্রকারই বাছাই করতে পারবো। যে কোনো একটা বস্তু, এখানে একটা বসে গেল, তাহলে পড়ে রইল কটা? হাতে পড়ে রইল আর n-1টা বস্তু। সেই n-1টা বস্তুর মধ্যে থেকে যে কোনো একটাকে আমি এই দ্বিতীয় ঘরে বসাবো। কত প্রকারে বসাতে পারবো? ঠিক একইভাবে n-1 প্রকারে বসাতে পারবো। আর কতগুলো পড়ে রইল? আর পড়ে রইল n-2টা, সেটা কোন ঘরে বসবে? তৃতীয় ঘরে। তাহলে তৃতীয় ঘরে একটা বস্তুকে আমরা n-2 প্রকারে বসাতে পারবো। ঠিক একইভাবে চতুর্থ ঘরে n-3 প্রকারে বসাতে পারবো। আর এর ঘরে কত হবে? কী করে বার করব? দেখো, এটা দ্বিতীয় ঘরটা খেয়াল করো। দ্বিতীয় ঘর হচ্ছে 2 নম্বর ঘর, তার মানে এখানে হচ্ছে r = 2। সেই ঘরের প্রকারটা কত? n-1। তাহলে n- যদি r এর মানটা 2 বসিয়ে +1 করি, তাহলে দেখো n-2 + 1 মানে n-1 আসছে। ঠিক একইভাবে এখানে r এর মান কত? r = 1। তাহলে n-r যদি করি, অর্থাৎ r এর মান 1 + 1, এটাও তাই। n-r এর মান 3 + 1, এটাও তাই। n-r এর মান 4 + 1, তাহলে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসটা এখানে পাওয়ার জন্য আমায় করতে হবে n-r + 1। তাহলে এইটা হবে এই ঘরের কত প্রকারে বসাতে পারবো সেটার সংখ্যাটা। তাহলে মোট 8টা ঘর আছে। 8টা ঘরেতে আমি প্রথমটায় n, দ্বিতীয়টা n-1, তৃতীয়টা n-2, চতুর্থটা n-3, পঞ্চমটা পঞ্চম নয়, 8তমটা n-r + 1 রকমভাবে আমরা বসাতে পারবো। এখন আমরা বিন্যাসের মূলনীতিতে কি পড়েছি? যে প্রথম কোনো একটি কাজ যদি n প্রকারের যে কোনো এক প্রকারে হয়, দ্বিতীয়টা যদি p প্রকারের কোনো এক প্রকারে হয়, তাহলে মোট 2টি কাজ সম্মিলিতভাবে n × p প্রকারে হয়। এইভাবে আমরা যতগুলো খুশি যদি কাজ নিই সেগুলো পরপর আমরা গুণ করলেই তাদের সেই মোট সম্মিলিত কাজটা কত প্রকারে হয় সেটা বের করতে পারবো। এখানে ঠিক সেইভাবেই
আর 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর করে 8 নম্বর ঘর পর্যন্ত মোট কত প্রকারে আমরা বসাতে পারবো? পরপর বিন্যাসের মূল নীতি অনুযায়ী n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি, এইভাবে ডট 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 করে n মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত গুণ করলে পাবো। তাহলে আমরা মোট 8টা ঘরে n সংখ্যক বস্তুকে মোট কত প্রকারে সাজাতে পারবো? এই গুণফলটা করলে যত হবে তত প্রকারে। তাহলে এই গুণফলটাই কি? এই গুণফলটাই হচ্ছে n সংখ্যক প্রদত্ত বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা, এই গুণফলটা পুরোটা। তাহলে এখানে বিন্যাস যেহেতু পারমুটেশন, তাই p আর n সংখ্যক বস্তুর মধ্যে থেকে যেহেতু r সংখ্যক বস্তু নেওয়া হচ্ছে, তাই এই বিন্যাসের রাশিমালাটাকে আমরা n p r দিয়ে চিহ্নিত করি। কেউ কেউ আবার এইভাবেও লেখে, কোনো কোনো বইয়ে, কোথাও কোথাও আবার এইভাবেও লেখা আছে, যা খুশি। বহুল ব্যবহার হয় এইটা NPR, অর্থাৎ P ফর পারমুটেশন, n হচ্ছে নাম্বার অফ টোটাল অবজেক্ট, অ্যান্ড r হচ্ছে কতগুলো তার মধ্যে থেকে বেছে নেব। তাহলে NPR সমান হয় n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ইন্টু n মাইনাস আর প্লাস ওয়ান। তাহলে এই NPR মানে হচ্ছে n সংখ্যক বস্তুর মধ্যে থেকে 8 সংখ্যক বস্তু, যেখানে 8 সংখ্যক বস্তুই ভিন্ন, নিয়ে যতগুলো একযোগে নিয়ে যতগুলো বিন্যাস করা যায় তার সংখ্যা হচ্ছে এইটা। ঠিক আছে, এরপর আমরা দেখব যদি rটা সমান n হয়ে যায়, অর্থাৎ r সমান যদি n হয়, তাহলে কি হবে? দেখো, পুরোটা মুছছি না, আমি শুধু ওপরের অংশটুকু মুছে আমি দেখিয়ে দিচ্ছি খালি, যে যদি r সমান n হয়, তার মানে n সংখ্যক বস্তুর মধ্যে থেকে n সংখ্যক বস্তুকে নিয়েই বিন্যাস সংখ্যা। এটার মানে কি? এটার মানে হচ্ছে n সংখ্যক বস্তুর সবগুলিকে নিয়ে বিন্যাস সংখ্যা, সবগুলিকে নিয়ে বিন্যাস সংখ্যা। ঠিক আছে, তাহলে কি হবে? আর এর জায়গায় n বসে গেলে NPN হয়ে যাচ্ছে। ডান দিকটায় কি হবে? n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি করে ডট ডট ডট, শেষকালে আর এর জায়গায় আমি যদি n বসিয়ে দিই, তাহলে সেটা কি পাবো? 1। তার মানে অ্যাকচুয়ালি আমার এক্সপ্রেশনটা দাঁড়াবে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ডট 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 করে 1। 1-এর আগে কে থাকবে? নিশ্চয়ই তার থেকে এক ঘর আগে 2 থাকবে। তার আগে কে থাকবে? নিশ্চয়ই 3 থাকবে। তার আগে 4 থাকবে। তাহলে ক্রমশ কমতে কমতে এসছে n, তারপরে এক ঘর কমেছে, 2 ঘর কমেছে, 3 ঘর কমেছে, এইভাবে 2.1-এ এসে থামছে। তাহলে n সংখ্যক বস্তুর সবগুলিকে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে NPN বা n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি, এই এক্সপ্রেশনটা। এখন এইটার একটা নাম দেওয়া আছে। দেখো এখানে n, n মাইনাস ওয়ান, n মাইনাস টু, এগুলো কি? এক একটা ফ্যাক্টর, এক একটা উৎপাদক। এই উৎপাদকগুলোর গুণফলটা তৈরি করেছে NPNকে, তাই এটার একটা নাম দেওয়া হয়েছে n ফ্যাক্টোরিয়াল। এইরকম চিহ্ন দেওয়া যেতে পারে, বা n এরকম এক্সক্লেমেটরি সিম্বলও দেওয়া যেতে পারে। এটাকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল। ইংরেজিতেই লিখলাম আমি n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইভাবে অথবা এইভাবে। তার মানে n ফ্যাক্টোরিয়াল মানে কি হচ্ছে? n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত সমস্ত উৎপাদকগুলোর গুণফল। আমি যদি ঘুরিয়ে লিখি, তার মানে এটা কি হবে? 1 1 2 3 ডট 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 করে এখানে চলে যাবে n মাইনাস থ্রি ডট 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 আছে n মাইনাস টু, n মাইনাস ওয়ান, তারপরে n, অর্থাৎ 1 থেকে স্টার্ট করে n পর্যন্ত সমস্ত উৎপাদকের গুণফলটাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এরপর আমরা চলে যাব NPR। NPR সমান আমরা কি পেয়েছি না, প্রথমে পেয়েছি n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট 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 করে পেয়েছি n মাইনাস আর প্লাস ওয়ান। আমি ওপরে নিচে দেখো, যদি এই টার্মটা গুণ করি, কোন টার্মটা?
এটা ছিল, এর সাথে আমি যদি গুণ করি n মাইনাস আর প্লাস ওয়ানের পরে কে থাকবে, নিশ্চয়ই তার থেকে এক কম হলে n মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান, মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলে n মাইনাস আর থাকবে। তাহলে আমি তার পরের উৎপাদকগুলো গুণ করি, n মাইনাস আর ইন্টু n মাইনাস আর এর পরে কী হবে মাইনাস ওয়ান, তারপরে কী হবে মাইনাস টু, ডট ডট করে কোনো একটা সময় গিয়ে শেষ হবে 2 ইন্টু 1। এই উৎপাদকটা আমি ওপরেও গুণ করলাম, নিচেও গুণ করব, n মাইনাস আর মাইনাস ওয়ান, n মাইনাস আর মাইনাস টু, ডট ডট করে 2 1। ওপরে এখন যদি আমি এই ব্র্যাকেটটা মাঝখান থেকে তুলে দিই, তাহলে ওপরটাকে আমি দেখো লিখতে পারবো n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, ডট 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 করে শেষকালে 2 ইন্টু 1। মাঝখানের এই পদগুলো সব আছে এর মধ্যেই। আর নিচেটাকে লিখতে পারবো n মাইনাস আর মাইনাস ওয়ান, ডট 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 করে 2 ডট 1। এখন ওপরটাকে দেখে চিনতে পারছো কিনা জানি না, একটু আগেই আমি পড়ালাম n ফ্যাক্টোরিয়াল। ওপরটার মানে হচ্ছে 1 থেকে শুরু হয়ে একবারে n পর্যন্ত সমস্ত উৎপাদকের গুণফল n ফ্যাক্টোরিয়াল। আর নিচেটা খেয়াল করে দেখো 1 থেকে শুরু হয়ে 1 2 3 করে করে n মাইনাস আর পর্যন্ত উৎপাদকের গুণফল। তাহলে নিচেটা কিন্তু হয়ে যাবে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, যতটা পর্যন্ত উৎপাদকের গুণফল তত ফ্যাক্টোরিয়াল। এখানে n মাইনাস আর সংখ্যক উৎপাদকের গুণফল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে NPR সমান আমরা নতুন সূত্র পেয়ে গেলাম, এইটা খাতায় নোট করে নাও। এখন যদি এখানে আর এর জায়গায় n হয়, অর্থাৎ একটু আগেই আমরা বললাম যদি n সংখ্যক বস্তুর সবগুলোকেই একযোগে নিয়ে বিন্যাস করা হয়, তাহলে কি হয় NPN। এইখানে যদি ডান দিকে বসিয়ে দেওয়া হয়, ওপরটা ফ্যাক্টোরিয়াল n, নিচেরটা হবে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তার মানে হবে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। আবার আমরা একটু আগেই পড়েছি NPN এর মানটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, বা n ফ্যাক্টোরিয়াল সমান হবে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, বা 0 ফ্যাক্টোরিয়াল সমান হয়ে যাচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, কেটে গেলে হবে 1। অতএব 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। ঠিক আছে, এরপর আমরা দেখব যে অ্যাকচুয়ালি NPR কথাই NPR আমরা কি দেখলাম, NPR প্রথমেই পড়েছিলাম n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, ডট 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 করে n মাইনাস আর প্লাস ওয়ান। অর্থাৎ এটা প্রথম পদ, প্রথম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে করে এটা 8 নম্বর পদ, 8 নম্বর উৎপাদক। কার উৎপাদক? n এর উৎপাদক। n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস আর প্লাস ওয়ান, এগুলো সব কিন্তু n এর উৎপাদক। কতগুলো উৎপাদক? 8তম পর্যন্ত আছে, মানে 8টা উৎপাদক। তাহলে NPR মানে হচ্ছে n এর আর সংখ্যক পূর্ণ সংখ্যায় উৎপাদকের গুণফল। n এর আর সংখ্যক পূর্ণ সংখ্যায় উৎপাদকের গুণফল। তাহলে ঠিক এই একটা উদাহরণ যদি দিই 10p3 কি হবে? তার মানে n মানে হচ্ছে এখানে 10, আর মানে হচ্ছে এখানে 3। অতএব 10-এর 3টি পূর্ণ সংখ্যায়, অবশ্যই পরপর 3টি পরপর আর সংখ্যক পরপর, পরপর কথাটা বলা খুব জরুরি, পরপর পূর্ণ সংখ্যায় উৎপাদকের গুণফল। তার মানে কি 10, 10-এর পরে হবে 9, 9-এর পর হবে 8। সিম্পলি ভেঙে দিলাম।
তিনটি 3 আছে, তাই 3টি উৎপাদকের গুণফল কত হবে? 9 দশে 90, 8 9 72, 720। তাহলে 10p3 আমরা সহজেই বের করলাম 720। আবার কেউ এইভাবে বের করতে পারে 10p3 সমান ফ্যাক্টোরিয়াল 10 বাই n মাইনাস আর মানে 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল করলে একই আসবে 720। আজকে এই পর্যন্ত আমাদের পার্ট 1 কমপ্লিট হলো। এর পরের বিন্যাস এখনও শেষ হয়নি, অনেকটাই আছে। এরপরে আমরা সমাধান প্র্যাকটিস করব, বিভিন্ন টাইপের অঙ্ক প্র্যাকটিস করব, জয়েন্ট এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এক্সামে কী ধরনের অঙ্ক আছে সেটাও প্র্যাকটিস করব। তার জন্য পরবর্তী পার্টগুলো তোমরা খেয়াল রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অল নোটিফিকেশানে ক্লিক করো। পরবর্তী পার্টগুলো তোমরা সহজেই দেখতে পাবে। থ্যাংক ইউ।